বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব বাংলাদেশের রাজনীতিতে হতাশা ও প্রত্যাশা সম্পর্কে। রাজনীতিতে ভালো মন্দের পাশাপাশি ঐতিহ্যও রয়েছে। হিটলার, মুসোলিনি, পিনুসের মতো রাজনীতিবিদরা যেখানে পৃথিবীটাকে পেছনের দিকে টেনে নিয়ে গেছেন, ঠিক সেখানে আব্রাহাম লিঙ্কন, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো রাজনীতিবিদেরা টেনেছেন সামনের দিকে। ছাত্র, শিক্ষক, কৃষক, আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী আর সাধারণ মানুষের কি কিছুই করার নেই? নিশ্চয়ই আছে। ফরাসি প্রেসিডেন্ট শার্ল দ্য গর বলেছিলেন, রাজনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় শুধু রাজনীতিবিদদের উপর ছেড়ে দেওয়া যায় না, নিজেদেরও দায় আছে। রাজনীতি যেমন নোংরামি ও নৈরাশ্যকর দিক আছে, তেমনি এর সৌরভ ও ঐতিহ্যও রয়েছে। তা না হলে পৃথিবীতে পরিবর্তন আসতো না বা পৃথিবী পাল্টাতো না। বর্তমানে বাংলাদেশে চরম রাজনৈতিক হতাশা বিরাজ করছে। রাজনৈতিক হতাশার পাশাপাশি সামাজিক হতাশাও ছেয়ে গেছে সর্বত্র। চলমান ঘটনা প্রবাহে আশাবাদী হওয়ার পরিবর্তে মানুষের মাঝে হতাশা বিরাজ করছে। দলমত নির্বিশেষে সবাই যেন একে অন্যের সহযোগী হওয়ার পরিবর্তে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। শুধু তাই নয়, সেই প্রতিযোগিতায় যে কোনো উপায়ে জয়ী হওয়া কিংবা অন্যকে পরাজিত করার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মহামারীর আকারে আক্রোশ বেড়েই চলছে। ফলে দেশের অর্থনীতিতে ক্রমাগত উন্নয়ন চলতে থাকা সত্ত্বেও ব্যক্তি ও সামাজিক জীবনের প্রতিফলন ঘটছে না। বাংলাদেশের নির্বাচনী ইতিহাস খুব একটা সুখকর নয়। অতীতে 11টি নির্বাচনের মধ্যে 3টি হয়েছিল একতরফা, বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া। এগুলো হয়েছিল 1988, 1996 এর 15ই ফেব্রুয়ারি এবং 2014 সালের নির্বাচন। 2023 সালে বাংলাদেশের রাজনীতি ছিল ঘটন অঘটন উত্তেজনাপূর্ণ, যার কেন্দ্রবিন্দুতে ছিল 2024 সালের 7ই জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির অনড় অবস্থান সত্ত্বেও জনমনে আশা ছিল একটা শান্তিপূর্ণ সমাধান বেরিয়ে আসবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। সরকারি দল ও বিরোধী দলের মধ্যে দুর্বল সংলাপ এবং বিদ্বেষপূর্ণ পরিবেশের কারণে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। 2023 সালের 28 অক্টোবর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা, গণগ্রেপ্তার এবং পরবর্তী ঘটনা প্রবাহ অবাধ, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের সব আশা শেষ করে দেয়। দেশের রাজনৈতিক নেতৃত্বে কেউ কারো অবস্থান থেকে সরে আসতে রাজি হয়নি। বিএনপি সহ সমমনা দলগুলো চেয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হোক, কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ তা মেনে নেয়নি। বিদেশি কূটনীতিবিদদের ঘন ঘন বৈঠক, পরামর্শ এবং বহুল আলোচিত মার্কিন ভিসা নীতিও সবার অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এনে দিতে পারেনি। ফলে বাংলাদেশে 2024 সালের 7ই জানুয়ারির নির্বাচনে ভিন্ন আদলে 2014 সালের মতো নির্বাচনের
পুনরাবৃত্তি আমরা দেখতে পাই। এই নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ২৮টি দল অংশ নিলেও বিএনপি সহ ১৫টি দল নির্বাচন বর্জনের পাশাপাশি নির্বাচন বিরোধী প্রচারণা ও আন্দোলন অব্যাহত রেখেছিল। ক্ষমতাসীনেরা চেয়েছিল ভোট কেন্দ্রে বেশি সংখ্যক ভোটার আসুক, আর বিরোধী দলগুলো চেয়েছিল জনগণ একতরফা ডামি নির্বাচন বর্জন করুক। তাই ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন পরবর্তী রাজনীতি নিয়েও দলগুলোর মধ্যে ছিল বিপরীতমুখী অবস্থান। ক্ষমতাসীন আওয়ামী লীগ পরপর ৩ বার বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৫ বছর স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করলেও ২০২৪ সালে চতুর্থবারের নির্বাচনে মাত্র ৬ মাস যেতে না যেতেই বিষাদের রূপ নেয়। ২০২৪ সালের ৫ই জুন বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক ২০১৮ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি পুনর্বহাল করে। এতে জুলাইয়ের শুরুতে কোটা সংস্কার আন্দোলন পুনরায় জোরদার হয়। কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভের পর ১৫ জুলাই আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা বেড়ে যায়। পরবর্তী দিনগুলোতে আইন প্রয়োগকারী সংস্থা যথা পুলিশ, র্যাব, বিজিবি সহ ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের সাথে সহিংস সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষের ফলে অসংখ্য মানুষ নিহত হয়, যার মধ্যে রয়েছে আন্দোলনকারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, দলীয় সদস্য, পথচারী ও শিশুরা। ফলে এই আন্দোলন পরবর্তীতে বাংলাদেশে সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এবং ৫ই আগস্ট ছাত্র জনতার এই আন্দোলনের মুখে দলের নেতাকর্মীদের না জানিয়ে গোপনে বাংলাদেশ থেকে বিমানযোগে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনা। আন্দোলনের এ সফলতাকে আন্দোলনকারীরা দ্বিতীয় স্বাধীনতা ও ৫ই আগস্টকে ৩৬শে জুলাই হিসেবে অভিহিত করেন। এতে নিহত হয় প্রায় ১৪০০ জন এবং আহত হয়েছে কয়েক হাজার। কোনো মতে নিহতের সংখ্যা ২,০০০-এর বেশি এবং পঙ্গুত্ব বরণ করেছে প্রায় ৫০,০০০ মানুষ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের পর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে ২০২৪ সালের ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করা হয়। এতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অনেক বড় ধরনের পরিবর্তন হওয়ার আশা এবং জাতীয় নেতৃত্বের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মান ও উদারতার কথা থাকলেও বাস্তবে ঘটেছে তার উল্টো। রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজস্ব বলয় আর নানারূপ লোভ লালসা ও হীন মানসিকতার কারণে সেবার পরিবর্তে শোষক প্রবণতা এখনো বিরাজ করছে। গণ অভ্যুত্থানের পর নির্বাচন ও সংস্কার ইস্যুতে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের মতবিরোধ দেখা দিয়েছে এবং জনমনে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক দলগুলো কি আগের মতো পরিবারতন্ত্রের মধ্যে আটকে থাকবে নাকি গণতন্ত্রের চর্চা করবে? গণহত্যার কি সঠিক বিচার হবে এবং বিচারের আগে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে নাকি পারবে না? নির্বাচন কি অংশগ্রহণমূলক, স্বাধীন ও নিরপেক্ষ হবে নাকি হবে না?
প্রশাসনিক ও আমলাতন্ত্রের বেড়াজাল থেকে রাষ্ট্রীয় পলিসি ও সিস্টেমকে পুনরুদ্ধার করা কি সম্ভব হবে নাকি হবে না, ইত্যাদি। এছাড়া 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রশাসনে বিশৃঙ্খলা এবং মব জাস্টিস ও মব লিঞ্চিং, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি, মারামারি, লুটপাট, নৈতিক অবক্ষয় ও ধর্ষণ বেড়ে গেছে। বর্তমানে সেগুলোকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবুও আমরা হতাশ হতে চাই না, হতাশ হবও না, হতাশ হওয়ার উপায়ও নেই। আমরা আশাবাদী, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে প্রত্যাশী। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট লালন ও ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাবে। জুলাই অভ্যুত্থানের পালস না বুঝে রাজনীতি করলে আগামী দিনে খুব মুশকিল হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও একই সঙ্গে সুযোগও সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি সম্মিলিতভাবে জনগণের মৌলিক অধিকার এবং ভবিষ্যতের জন্য কার্যকর সংস্কার প্রবর্তন করতে সক্ষম হয়, তবে বাংলাদেশের রাজনীতি একটি নতুন যুগে প্রবেশ করতে পারবে। তবে এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা, সমঝোতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা অপরিহার্য। বাংলাদেশের রাজনীতির সংস্কারের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে আমলাতন্ত্র ও সরকারি প্রশাসনের এককেন্দ্রিকতা। আমলাতন্ত্র নিজেই এক শক্তিশালী ব্যবস্থায় পরিণত হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের সংস্কারের জন্য বড় ধরনের বাধা এবং পরিবর্তিত সরকারের পক্ষে প্রতিবন্ধক বটে। সরকারের বড় চ্যালেঞ্জ হচ্ছে জনগণের মধ্যে পুনরায় আস্থা ফিরিয়ে আনা। জনগণের প্রতি দায়বদ্ধতা, প্রশাসনিক ও বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে সরকার শুধু নিজের ভাবমূর্তি উন্নত করবে তা নয়, বরং এর মাধ্যমে দেশের শাসন ব্যবস্থা ও জনগণের অধিকার সংরক্ষণ করা সম্ভব হবে। সরকারের স্বচ্ছতা, জনগণের প্রতি ন্যায় বিচার ও বৈষম্যহীন নির্বাচন প্রক্রিয়া প্রতিষ্ঠা হলেই আসল পরিবর্তন আসবে। তাই আগামী দিনের রাজনীতিবিদেরা দেশকে ভালোবেসে ছাত্র জনতার জয় অভ্যুত্থানের আদর্শকে ধারণপূর্বক সাময়িক রাজনৈতিক ফায়দা পরিহার করে জনকল্যাণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করবে, এটাই সাধারণ মানুষের প্রত্যাশা। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের জনগণের কাছে নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, বরং তাদের মৌলিক অধিকার ও জাতির ভবিষ্যতের সিদ্ধান্তের প্রশ্ন জড়িত। গণতন্ত্রকামী প্রতিবাদী জনগণ নির্বাচন ব্যবস্থায় পরিপূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা, গণতান্ত্রিক মূল্যবোধ দেখতে চায়। গণতন্ত্র তখনই সফল হবে যখন জনগণের সঠিক অধিকার নিশ্চিত হবে এবং নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে তারা প্রতিনিধি নির্বাচন করতে পারবে। নির্বাচনের পর নির্বাচিত সরকারের দায়িত্ব হবে বিগত সময়ের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দুর্নীতি বিরোধী অভিযান চালিয়ে দুর্নীতির শিকড় উপড়ে ফেলা, চাঁদাবাজি চিরতরে বন্ধ করা, নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসা। আজ আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।